33 থেকে 36 যে সি আছে 4টে ক্লাস, এটা পোয়েট্রি ট্রান্সলেশনের উপরে। এখান থেকে 20টা আপাতত অভ্যাস করা হবে, শেষের দিকে আরও কিছু হবে। এগুলো তো আমাদের যে নোট বই আছে সেখানে সংকলন আছে, এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে জিনিসপত্র আছে। এবারে এখানে প্রোজ ট্রান্সলেশন যেমন ছিল একই রকম বিষয় আছে। 10 নাম্বার হচ্ছে অনুবাদের জন্য, 4 নাম্বার হচ্ছে গ্রামাটিক্যাল নোট লেখার জন্য। তো গ্রামাটিক্যাল নোট যেটা, সেটা জেনারেলি 2টো লিখতে হয়, 2 2 4। আর বিগত বছরে বোধহয় একটাই ছিল 4 নাম্বারে। তো যাই হোক, মোটের ওপর একই জিনিস, যে সেখান থেকে 4 নাম্বার আসবে, 2টো লিখতে হোক আর একটা লিখতে হোক। ট্রান্সলেশনের অনেক কিছু খুঁটিনাটি বলা হয়েছে আগের ক্লাসগুলোতে, সেগুলো অবশ্যই দেখা প্রয়োজন আছে। রেকর্ডিং আছে যেটা 29 থেকে 32 পর্যন্ত। এছাড়া 21 থেকে 28 পর্যন্ত যে ক্লাসগুলো আছে সেখানে ইংরাজি ট্রান্সলেশনের অনেক খুঁটিনাটি ছিল, সেগুলোও দেখার প্রয়োজন আছে। পাশাপাশি ইংরাজি ট্রান্সলেশন করার আগে ট্রান্সলেশনের যে বেসিক ক্লাসগুলো হয়েছে, একদিকে হচ্ছে জাতকের ক্লাস বা মহাপরিনির্বাণ সূত্র, এইগুলো যদি কারোর দেখা থাকে তাহলেও ভীষণ সুবিধা হবে। পড়া যদি নাও হয় জাতকের, এগুলো বাড়ি থেকে নিজে পড়তে না পারলেও, বা মহাপরিনির্বাণ সূত্রর যেটা ছিল 21 থেকে 28, সেটা যদি কারোর নিজের পড়া নাও থাকে, অ্যাটলিস্ট যদি কেউ রেকর্ডিংটাও দেখে, সেখান থেকেও ট্রান্সলেশনে তার অনেকটা সুবিধা হবে। তো এখানে শুরু করা যাক। প্রথম একটা বিষয় হচ্ছে, যখন আমরা ট্রান্সলেশন করব তখন আগে যথাসম্ভব সন্ধি বিচ্ছেদ করে নিতে হবে, এটা প্রথম কাজ। সন্ধি 26 ক্লাসেতে ছিল, তো এটা আমরা করি। তো তারও আগের যেটা বিষয়, এগুলো সুন্দরভাবেই পরপর স্টেপ বাই স্টেপ লিখিত আকারে করে রাখছি। ফার্স্ট হচ্ছে রোমান স্ক্রিপ্ট যেটা আছে সেটাকে পড়বে। অনেকের রোমান স্ক্রিপ্ট ফ্লুয়েন্ট না, সেক্ষেত্রে ওটাকে বাংলায় কনভার্ট করে লিখতে পারো, সেটা একটা সুবিধা হবে। যেমন এখানে মাতা, যথা, নিয়ম, পুত্তং ইত্যাদি আসে, আমি যেমন এটা হু হু করে বলতে পারছি, সেটা অনেকের আসবে না। তুই কোঁত কাঁত না করে অনুবাদ যেটা করা হচ্ছে সেটাকে ভালো করে উচ্চারণ করতে পারা উচিত। তো সেক্ষেত্রে লিখে নিতে পারো। তো লিখলে এরকম কী হয়, মাতা, যথা, নিয়ম, উত্তম ইত্যাদি। আমি পুরোটা লিখছি না। তো এটা তোমাদের কাজ, বাড়িতে যখন পড়বে, ইভেন যখন এক্সামে দেবে, যদি মনে হচ্ছে যে উচ্চারণে অসুবিধা হচ্ছে, এই যে এইখানটা একপ উত্তম অনুরক্ষে, তো এইটাকে বাংলায় লিখে নেবে। কোনো একটা ড্রাফট একটা ইয়ে করে পরে কেটে দিতে পারো। ট্রান্সলেশন করার সময় অ্যাকচুয়ালি একটু ড্রাফট ট্রান্সলেশন করা প্রয়োজন আছে, ডাইরেক্ট পরিষ্কার জিনিসটা আসে না। লিখে কেটে দিতে পারো এরকম, বা যদি কিছু এক্সট্রা পেজ টেজ দেয় ব্যবহার করতে পারো। তো ফার্স্ট কাজ হচ্ছে বাংলা করে নিলে একটা, যদি নেসেসারি হয়। যার যদি রোমান স্ক্রিপ্ট পড়তে ফ্লুয়েন্ট হয় তাহলে দরকার নেই। যেগুলো বলছি এগুলো নোট ডাউন করবে, আমি এখানে আর লিখছি না, জায়গা ভরে যাবে। সেকেন্ড হচ্ছে, ওই পড়তে যখন পড়া যখন হচ্ছে, পসিবল যেখানে মনে হচ্ছে যে এইখানে সন্ধি আছে সেইটাকে ভেঙে নেওয়ার প্রয়োজন আছে। এখানে মাতা, যথা, নিয়ং পুত্তং, আয়ুষা, একপুত্তম অনুরক্ষে, এইখানটা অ্যাকচুয়ালি একপুত্তম অনুরক্ষে। ট্রান্সলেশনের কাজ ধাপে ধাপে হবে, একবারে হয় না। এবং এটা যে কোনো ভাষার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, একটা ভাষা থেকে আর একটা ভাষাতে। তো একপুত্তম অনুরক্ষে এবং পি, এখানে সন্ধি হয়েছে, এটা হচ্ছে এবং যুক্ত পি বা অপি, অলসো যেটা বোঝায়। সব্যভূতেষু মানসং ভাবয়ে অপরিমাণ, এই হলো। সেকেন্ড যেটা কাজ হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বোঝার চেষ্টা করতে হবে।
ইন্ডিভিজুয়াল। নেভার একবারে গোটা দু তিনটে শব্দ বা গোটা বাক্যের অনুবাদ করবে না। সেটা আমার পর্যন্ত অতখানি এবিলিটি নেই যে একবারে পড়ে শ্লোকের মানে আনসিন যদি কোনো শ্লোক হয়, ফার্স্ট টাইম দেখছি, সেটা একবার পড়েই অর্থ চলে আসবে, সেটা হয় না। ওটাকে একটুখানি মানে ভেঙে চুড়ে বিশ্লেষণ করে তারপর করতে হয়। তো ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাদের ক্ষেত্রে যেটা মোস্ট উপযোগী, ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের মিনিংগুলো দেখবে। তো ওয়ার্ড মিনিং যখন দেখা হবে, তখন আমি আগেও বলেছি যে দুটো স্টেপে দেখতে হবে। যে ওয়ার্ডটা আছে সেটাকে আগে ভাঙতে হবে, মেন ওয়ার্ডটা কী আছে আর তার কি বিভক্তি আছে, এই দুটো দিয়ে অর্থটা আসবে। তো এখানে আমরা দেখছি মাতা, তো বোঝা যাচ্ছে মাতা মানে মা। যথা মানে হচ্ছে যে যথা, যেমন। আচ্ছা, প্রতিপদের অর্থ যখন দেখবে মানে প্রত্যেকটা ওয়ার্ডে, সেটা বাংলাতে অর ইংলিশে দুটোই করতে পারবে। যার ইংরাজি একটু অসুবিধা আছে, প্রথমে বাংলায় করে দেখলে মিনিংটা, তারপরে হচ্ছে ইংরাজিতে। নিয়ম, এই নিয়মটা বোঝা যাবে না। তো একটা এখানে অং আছে, অং মানে একটা বোঝায় যে দ্বিতীয় বিভক্তি, মেন ওয়ার্ড হচ্ছে নিয়ম। তো এইটা ক্ষেত্রে যেটা খাটবে সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডটা হয়তো অনেক সময় বোঝা যাবে না, সেই ক্ষেত্রে শব্দ পরিবর্তনের জায়গাগুলোতে দেখতে হবে। শব্দ পরিবর্তনের যেখানে অনিয়মিত পরিবর্তন ছিল বা লিঙ্গুইস্টিক্সের যে ফোনেটিক্যাল চেঞ্জের ব্যাপারগুলো ছিল, সেইগুলো এখানে কিছুটা খাটবে। তো নিয় হচ্ছে অ্যাকচুয়ালি নিজ, নিজ থেকে নিয়। এটা দেখবে 3A যে ক্লাস আছে অনিয়মিত স্বরের পরিবর্তন এবং ব্যঞ্জনের পরিবর্তন, মোস্ট প্রবাবলি সেখানে আছে। তো নিজ থেকে শব্দটা হচ্ছে নিয়। তো নিজং পুত্তম, নিজের। পুত্তম নিজ পুত্র, এটা বোঝাচ্ছে। আর পুত্র কে, দ্বিতীয় বিভক্তিতে। পুত্র হলে একটা, পুত্তম দ্বিতীয়। আয়ুষা, আয়ুষা যে শব্দটা আছে, এটা আয়ু বলে একটা অনুমান করা যাচ্ছে। আর একটা হচ্ছে মনসা, ওই অসভাগান্ত শব্দের তৃতীয়াতে হয়। আয়ুষা বা মনসা, মনের দ্বারা, আয়ুর দ্বারা। একপুত্তং অনুরক্ষে, এখানে আমরা সন্ধি ভেঙে নিয়েছি। একপুত্তং, এক পুত্র কে, দ্বিতীয়া হচ্ছে। অনুরক্ষে হচ্ছে এখানে ক্রিয়াপদ। আচ্ছা, এখানে আমি একটুখানি নোট করে দিয়েছি, হচ্ছে বাংলা স্ক্রিপ্ট বলে লিখলাম। 2 নাম্বার হচ্ছে সন্ধি বিচ্ছেদ, একটু নিজেরা লিখে নেবে। 3 নাম্বার হচ্ছে প্রতি শব্দ, শব্দার্থ বলে লিখলাম একবারে। এবং প্রতি শব্দের আন্ডারে হচ্ছে যে মূল আর বিভক্তি, এই দুটোকে অবজার্ভ করতে হবে। যেমন পুত্তং বোঝালে এখানে পুত্র একটা শব্দ, আর অং মানে তাহলে এখানে তার বিভক্তির অর্থ পুত্র কে। আগে পুত্র ঠিক করবে, তারপর পুত্র কে, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে শব্দ পরিবর্তন যে ব্যাপারটা, যে ধ্বনি পরিবর্তন লিঙ্গুইস্টিক্সের নিয়ম বা ওয়ার্ড চেঞ্জের প্রথম দিকে যে ক্লাস ছিল সেইটা, এইটাকে অবজার্ভ করতে পারো, তাতে অর্থ বুঝতে সুবিধা হবে। মাতা শব্দটা যেমন বাংলাতেও মাতা, যথা শব্দটা বাংলাতেও যথা, যেইখানে দেখা যাচ্ছে বাংলায় আমি খুঁজে পাচ্ছি না, সেইখানে শব্দ পরিবর্তন করতে হবে। তো নিয় হচ্ছে নিজ, পুত্র হচ্ছে পুত্র, যেটা কমন আছে, যেমন পুত্রটা সহজে বোঝা যাচ্ছে কিন্তু নিয়টা বোঝা যাচ্ছে না, সেটা হয়তো লিঙ্গুইস্টিক্সের নিয়ম ইত্যাদির মধ্যে সেটা পড়বে। সেটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অনুমান করা যেতে পারে। ক্রিয়াপদের যখন অনুমান হবে, ক্রিয়াপদ কিন্তু হুবহু আমরা মিল পাবো না, এটা আমি আগে বলেছিলাম। যে যেমন পালি যে খাদতি, ধরো কেউ প্রথমবার পালি পড়ছে, তোমরা তো এতদিন পড়ছো খাদতি মানে খাওয়া বোঝাই ধরে ফেলবে, কিন্তু প্রথম যে পড়ছে বা দেখছে তার পক্ষে বোঝা সম্ভব না।
সেক্ষেত্রে তাকে অংশ মাত্র নিয়ে অনুমান করতে হবে। মানে খাদতি হচ্ছে, খাদ যে আছে সেটা আমরা বাংলায় খাদক, খাদ্য, এখানে মিল পাচ্ছি। অনুরক্ষে যেটা আছে, এখানে বিভক্তি শূন্য করলে এটা অ্যাকচুয়ালি সপ্তমী বিভক্তির পদ হচ্ছে, সপ্তমী ক্রিয়াপদের সপ্তমী, অনুরক্ষেয় অনুরক্ষে। তো তার মূল কি? অনুরক্ষ হচ্ছে ক্রিয়াপদ, তার সাথে তিয়ন্তি জুড়বে, অনুরক্ষতি অনুরক্ষন্তি অনুরক্ষসি অনুরক্ষত অনুরক্ষামি অনুরক্ষা ম, সপ্তমী বিভক্তি অনুরক্ষেয় রক্ষে, এই হচ্ছে। তো ক্রিয়াপদের ক্ষেত্রে এখানে আর একটা অ্যাড হচ্ছে, যে প্রতি শব্দার্থের ক্ষেত্রে যেটা নোট করবে সেটা হচ্ছে কাছাকাছি শব্দ। তো অনুরক্ষে হচ্ছে অনুরক্ষা, এই শব্দটা আমরা পাচ্ছি, বা রক্ষা আমরা অন্তত পাচ্ছি, এইটুকু প্রোটেক্ট করা বোঝায়। তো অনুটাকে যদি আমরা বাদও দিই, রক্ষ হচ্ছে ধাতু, রক্ষা করা বোঝায়। এবার রক্ষে রক্ষেই সপ্তমী বিভক্তি আছে, তো রক্ষা করা উচিত, রক্ষা করতে পারে, রক্ষা করবে, এই ধরনের যে অর্থগুলো আছে, সপ্তমীর যে সম্ভাবনা বা যদি, এইসব যদি রক্ষা করে, এই অর্থগুলো হতে পারে। পরে টোটালের যখন বাক্যার্থ আমরা দেখব তখন ফাইনাল মিনিং হবে, প্রথমে হচ্ছে ইন্ডিভিজুয়াল মিনিংটা দেখার প্রয়োজন আছে। এবং এই যে অনুমান করছি আমরা এই অংশগুলো, এর অ্যাকচুয়ালি নিরুক্তে আছে, আমি এগুলো মেনশান করছি না, তাতে তোমাদের জটিলতা বৃদ্ধি পাবে যে কোন প্রসেস কোথা থেকে এই হচ্ছে। তো এই অংশটাকে লক্ষ্য করতে হবে যেখানে পাচ্ছি না। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বাংলা দিয়ে হয়তো হচ্ছে না, অন্য ভাষা থেকে অনুমান করা যায়। আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আরও এক্সটেনশন বলছি, কাছাকাছি শব্দ সেটা অন্য ভাষাতেও হতে পারে, ভাষাও হতে পারে। ধরো পালিতে পুচ্ছতি আছে, তো পুচ্ছতি হিন্দিতে পুছ না বোঝায়, তো বাংলাতে সেই অর্থে আমরা পাচ্ছি না, কিন্তু হিন্দিতে পাওয়া যাচ্ছে। যদিও একটা আমার উদাহরণ মনে পড়ছে, সেটা হচ্ছে যে অনেক সময় যে আতিথেয়তা না করলে সেইটাকে বাংলা একটা বলে না ব্যঙ্গ করে, যে ওরা তো পোছে না। তো মোস্ট প্রবাবলি আমার যেটা মনে হয় যে ওই জিজ্ঞাসা করে না, এই অর্থটা বোধহয় বোঝাচ্ছে, যে কেমন আছো ইত্যাদি, যেটা কুশল প্রশ্ন বলে, যেটা একটা আতিথেয়তা বা একটা জেনারেল মানুষের মধ্যে যে সখ্যতা বা সম্বন্ধ থাকলে যেটুকু জিজ্ঞাসা কুশল প্রশ্ন হয় সেইটাও করে না, এরকম একটা কিছু হয়তো বোঝাতে চাইছে। তো স্টিল হিন্দিতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে। তো সেম বাংলাতে আমরা কিছু শব্দ অনুমান করতে পারি কাছাকাছি কি আছে, বা হিন্দি ইত্যাদি থেকেও দেখা যেতে পারে। তোমাদের অন্যান্য ভাষাও যদি কেউ জেনে থাকো, মানে ভারতীয় ভাষা, ওড়িয়া ইত্যাদি, সেখানে হয়তো মিল থাকলে থাকতে পারে। তো ক্রিয়াপদের ক্ষেত্রে এবং নামপদ দুটো ক্ষেত্রেই মোটামুটি এগুলোকে রিলেট করা যায় যখন ডাইরেক্ট আমরা পাচ্ছি না, বা ওয়ার্ড চেঞ্জের নিয়মে আমরা সংস্কৃত বা তৎসম শব্দ থেকেও করতে পারি। আচ্ছা, অনুরক্ষে হলো অনুরক্ষা করা উচিত। এবং পি, এখানে সন্ধি বাংলে এবং আর পি দুটো পাওয়া যাচ্ছে। এবং মানে এই রকম, আর পি মানে হচ্ছে ও, এই রকমও, অলসো দাস, এরকম বোঝাচ্ছে। সব্যভূতেষু, সব্যভূতেষু এইখানে অ্যাকচুয়ালি একটা সমাসবদ্ধ পদ আছে। সমাসের ক্লাস তোমাদের হয়েছে 27 ক্লাসেতে। সমাসের আর যাই হোক, মানে যে শব্দগুলো দিয়ে তৈরি হচ্ছে সেই শব্দগুলো দিয়েই তার অর্থ প্রকাশ পাবে। সব্য একটা হচ্ছে, সব্যকে আমরা বাংলা করলে সর্ব, ভূত মানে হচ্ছে প্রাণী বোঝাচ্ছে, এখানে ভূত প্রেত না, বা পঞ্চভূত যে পদার্থ সেটাও বোঝাচ্ছে না, এখানে জীব বোঝাচ্ছে। সর্বভূতে এর প্রতি যিনি হিত চিন্তা করেন, এরকম যদি বলা হয়, সেই রকম সাধু ভাষার অর্থটা বোঝাচ্ছে, সকল প্রাণীর এইটা বোঝাচ্ছে। বেসিক্যালি সব্যভূত
হচ্ছে মূল শব্দ সর্বভূত। ভূত অর্থে এখানে প্রাণী বোঝাচ্ছে। এখানে হচ্ছে এই অর্থগুলো অনুমান করতে হবে। আমি কিন্তু মানে আপদকালে কিভাবে ট্রান্সলেশন করতে হবে সেই জায়গাগুলো বলছি। এটা সর্বোচ্চ শিক্ষা, মানে এই যে এতদিন পড়ছো আমার কাছ থেকে, জেনারেলি যেটা কোথাও লিখিত নেই, গুরুমুখী বিদ্যার মতন, যদিও লিখিত আকারে সেটা আমি দেবো। ট্রান্সলেশন মুখস্থ তো করে নেওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু নিজে থেকে করাটাই হলো কৃতিত্বের বিষয়। তো সকল প্রাণী এটা বোঝাচ্ছে সর্বভূত বললে। বিভক্তি হচ্ছে কি এখানে সুবিভক্তি, সপ্তম। তো সকল প্রাণী দের মধ্যে, গুলির মধ্যে, এটা হলো অর্থ। মানসং, মানস মানে অ্যাকচুয়ালি মন বোঝাচ্ছে এখানে। মন থেকেই মানস শব্দটা আসছে। মনোবৃত্তি, থিঙ্কিং, চিন্তা ভাবনা, অ্যাটিটিউড এরকম বলা যেতে পারে। স্বভাব, সেইটা ভাবয়ে। ভাবয়ে শব্দটি এর আগে দু এক জায়গায় তোমরা পেয়েছো, ভাবেতি, ভাবয়তি, ভাবনা, এইটা যে ভাবনা করবে বা এটা জেনারেলি ইংরাজি ট্রান্সলেশনে স্পেসিফিকলি ওই কাল্টিভেট, তারপর কালচার, এই শব্দগুলো বলে। অনেক সময় ডেভেলপ শব্দটা প্রয়োগ করে, বৃদ্ধি করবে। আমরা চিন্তা করবো এরকমও বলতে পারি। ভাবায় হচ্ছে ক্রিয়াপদ। এগেন এই যে ভাবাইয়ে, ভাবাইয়ে, ভাবাইয়, এইরকম হচ্ছে। তো এই মূল শব্দ হচ্ছে, মানে মূল ধাতু হচ্ছে ভাবায়। তো ভাবায়তি, ভাবায়ন্তি ইত্যাদি হবে। তো যেখানে অসুবিধা হবে প্রথম থেকে শুরু করবে, দেখবে ঠিক যেইখানে গিয়ে মিলে যাবে সেইখানে, এবং অর্থ সহ ওটাকে করতে হবে। এটা আমি নিজে পড়াশোনা করেছি এইভাবে, এখন ফ্লুয়েন্ট হয়ে গেছে। মানে এই যে এখানে ভাবয়ে, একারটা বাদ দিলে আমরা পাচ্ছি ভাবয়ে হচ্ছে মূল ধাতু। তো সো ভাবয়তি, সে ভাবনা করে। তে ভাবয়ন্তি, অং ভাবয়সি, তুমহে ভাবয়থ, অহং ভাবয়ামি, ময়ং ভাবয়াম। সো ভাবয়তু, তে ভাবয়ন্তু, তং ভাবয় ভাবয়াহি, তুমহে ভাবয়াথ, অহং ভাবয়ামি, ময়ং ভাবয়াম। সো ভাবয়েয় ভাবয়ে, এইখানে মিলছে। তো এইখানে তাহলে তার ভাবনা করা উচিত, অর্থসহ বলতে থাকবে। এবং এইটার জন্য তোমাদের ওই যে নতুন যে উদ্দেশ্যের এটা দেয়া হয়েছে, ওইখানে প্রায় 10-12টা করে শব্দ দেয়া আছে। আর তোমাদের ধাতুরূপের যে চার্ট আছে বা শব্দরূপের যে চার্ট আছে, সেইখান থেকেও মিলিয়ে মিলিয়ে দেখতে পারো। তো ভাবনা করা উচিত, তার ভাবনা করা উচিত, প্রথম পুরুষের একবচন বোঝাচ্ছে। তারপরে অপরিমাণম, অপরিমাণ। তো অপরিমাণ, পরিমাণ যার নেই সেটা বোঝাচ্ছে। এখানে সমাস হচ্ছে যার কোনো পরিমাণ নেই, লিমিটলেস, মেজার মানে আনবাউন্ডেড, এরকমভাবে অনেক সময় ট্রান্সলেশন করে। এই তাহলে এই এখানে আমাদের প্রতিপদের অর্থ হচ্ছে। এবং প্রতিপদের অর্থতে এখানে কয়েকটা জিনিস আরও দেখার মতন বিষয়, সেটা হচ্ছে সমাস থাকলে সেখানে সমাসের ব্যাপারটা দেখতে হবে। এই 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 জায়গাগুলো এখানে প্রথম স্টেজের আমাদের কমপ্লিট হলো। এবার সেকেন্ড যেটা কাজ হচ্ছে যে পালিয়ে যদি কোনো গদ্য থাকে, এই 1-2-3 এটাকে স্টেপ 1 আমরা বলতে পারি, যে সন্ধি বিচ্ছেদ করে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং দেখলাম। এটা ফার্স্ট স্টেজ, আমি ক বলে লিখলাম এখানে। সেকেন্ড স্টেজ হচ্ছে যে বাক্য বিশ্লেষণ করতে হবে। বাক্য বিশ্লেষণের ক্লাস অফলাইন ব্যাচে হয়েছে, অনলাইনে হয়নি। স্টিল এখানে যেরকম বলবো সেখান থেকে কিছুটা আইডিয়া হবে। আর আরেকটা হচ্ছে যে ওই আধুনিক পালি ভাষা শিক্ষার যে নোটটা দিয়েছি, যেটা থেকে ক্লাস হবে, ওটাকে পড়লেও কিছুটা আইডিয়া হতে পারে, যদি ওটা বেশ কঠিন আছে। আমার মনে হয় না নিজে থেকে পড়লে অতটা পরিষ্কার হবে। তো সে নয় পরের সপ্তাহের মধ্যে তো ক্লাস হয়ে যাবে, তার মধ্যে জিনিসটা সড়গড় হয়ে যাবে। তো বাক্য বিশ্লেষণ করতে গেলে তোমাদের বোধহয় যখন ট্রান্সলেশন ক্লাস করানো হয়েছিল, বা বিশেষত আই থিঙ্ক ওই
জাতক ক্লাসেতে অর মহাপরিনির্বাণ সূত্র ক্লাসেতে দুটো শ্লোকের বিষয় বলা হয়েছিল, তো সেগুলো এখানে আসছে। তো দুটো না, একটা শ্লোকের এইটা আছে, ওই আদৌ ক্রিয়া তত গত্তা তত কম্মাধিকারকং তদ্বিশেষণময়্যঞ্চ বুধো যোজে যথারহং। এটা হয়তো অনেকের খাতায় লেখা আছে, অনেকে হয়তো স্মরণ করতেও পারো। কিছু কিছু শ্লোক মুখস্থ রাখলে ভালো। মুখস্থ হচ্ছে পুঁজির মতন, যেটাকে নিয়ে কাজ করা যায়, মানে সেটাকে খাটিয়ে আরও বাড়ানো যায়। তো এইখানে যে শ্লোকটা আছে সেটার জেনারেল মিনিং হচ্ছে যে যখন অর্থ দেখতে হবে তখন প্রথম ক্রিয়া দেখতে হবে, ভার্ব কী আছে, এবং ভার্ব ইন দ্য সেন্স অ্যাট ফার্স্ট হচ্ছে ফাইনাইট ভার্ব কী আছে। তো এইখানে আমরা তো এতক্ষণ এইসব করলাম, তো সেখান থেকে প্রথম ফাইনাইট ভার্ব কী আছে, এই যে অনুরক্ষে, এইটা অনেক সময় একাধিক থাকে। তো শ্লোকের বা যখন বড় বাক্য থাকে, জটিল বাক্য, সেইখানে একাধিক ফাইনাইট ভার্ব থাকে, মানে অনেকগুলো ক্লজ হতে পারে জটিল বাক্য। শ্লোকের ঝামেলা হচ্ছে শ্লোকেতে মানে একসাথে অনেকগুলো বাক্য থাকতে পারে, সেইখানে ছেদ হচ্ছে না, মানে শ্লোকের এসে শেষে ফুল স্টপ পড়ছে লাস্টে, কিন্তু তার ভিতরে দু তিনটে বাক্য হয়ে থাকতে পারে। যেমন আজকে যে ওই রমণীয়ানি অরণ্যানি ইত্যাদি দেয়া হয়েছিল শ্লোকটা, ওতে অ্যাকচুয়ালি চারখানা বাক্য আছে, মানে সেপারেট চারখানা বাক্য তৈরি হয়ে যাবে। রমণীয়ানি অরণ্যানি এইটা একটা বাক্য, মানে অরণ্যানি রমণীয়ানি হন্তি, এই হন্তিটা বিভার্ব মিসিং আছে, ওটা ওখানে যুক্তে হবে। তো অরণ্য সকল, অরণ্যানি প্লুরাল হচ্ছে নগরানি অরণ্যানি, অরণ্যানি রমণীয়ানি হন্তি সমবিভক্তিতে, অরণ্যগুলি হয় রমণীয়। তারপরের বাক্য হচ্ছে যে তথ্য ন রমতি জন, রমতি দীর্ঘই হয়েছে, ওটা শ্লোকের ছন্দ মেলানোর জন্য রমতি হর্ষই হবে, মানে অ্যাকচুয়ালি বানানটা হচ্ছে হর্ষইতে। তো জন রমতি মানুষ আনন্দিত হয়, জন ন রমতি মানুষ সেখানে আনন্দিত হয় না, তথ্য জন ন রমতি সেখানে মানুষ আনন্দিত হয় না। এখানে মানুষ অর্থে বা জন অর্থে সাধারণ মানুষ, এটা বোঝাচ্ছে। তো এর একটা বাক্য হলো সেকেন্ড বাক্য। তারপরে বিতরাগ আর রমিষ্যন্তি, বিতরাগ মানে এখানে সমাস হয়েছে, যাদের অনুরাগ নেই, যাদের আসক্তি নেই, অনাসক্ত ব্যক্তি, তারা এখানে আনন্দিত হবে, এইর একটা বাক্য হলো তৃতীয় বাক্য। আর চতুর্থ বাক্য হচ্ছে ন তে কাম গবেষিন হন্তি, এই হন্তিটা এখানে জুড়তে হবে। তো তারা যে কামনার গবেষণা করেন না, মানে বা জাগতিক সুখের অনুসন্ধান করেন না, এইটা হলো চতুর্থ বাক্য। এই যখন অবস্থা, তো সেইখানে তো বাক্যটাকে আগে ডিভাইড করতে হবে এবং সেটাকে অ্যানালিসিস করলে তবে অর্থটা আসবে। আমি যেমন এটাকে চট করে বলে দিলাম, তো তোমাদের ক্ষেত্রে এটাকে ধরে ধরে করতে হবে। তো ফার্স্ট হচ্ছে যে ফাইনাইট ভার্ব কী আছে সেইটা দেখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে ইনফাইনাইট ভার্বগুলোকেও অবজার্ভ করতে হবে। এবারে ফার্স্ট হচ্ছে যে হ্যাঁ, তো এখানে ভার্ব হচ্ছে অনুরক্ষে, এখানে আরও ভার্ব আছে, সেটা হচ্ছে এই ভাবায়, এটা হচ্ছে সেকেন্ড ভার্ব। ইন জেনারেলি যে ফাইনাইট ভার্ব যেখানে দুটো থাকবে, হয় সেটা দুটো আলাদা বাক্য হবে, নয় দুখানা মানে একখানা ইয়ে হবে, মানে সাবঅর্ডিনেট ক্লজ আর মেইন ক্লজ হবে, যার ভিতরে দুখানা ইয়ে বাক্য থাকছে। তো এইখানে কিন্তু অ্যাকচুয়ালি এইটা হচ্ছে, একটা মেইন ক্লজ আছে, তার একটা হচ্ছে অনুরক্ষে, এই না না মানে একটার অনুরক্ষে একটাই যাবে আর একটা মেইন ক্লজে একটা যাবে, এইভাবে। কীরকম, এখানে এই অনুরক্ষে পর্যন্ত হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এইখানে হচ্ছে মেইন ক্লজ, এইটা তারপরের অংশটা। এবং প্রতি পদার্থ আমরা দেখেছি জেনারেল মিনিংটা কী হচ্ছে, যে মাতা যেমন নিজের পুত্রকে রক্ষা করে, সেই রকমভাবে সকল ভূতের মানে সকল প্রাণীর প্রতি চিন্তা ভাবনা করবে। তো এই
এবং পি মানসং ভাব, এই যে জায়গাটা আছে, এইটা হচ্ছে এখানে মেইন ক্লজ আছে। তো তারে ফাইনাইট ভার্ব ভাবায়, ভাবনা করবে, মানসং ভাবায় বা চিন্তা ভাবনা বৃদ্ধি করবে, এইটা বলছে। কীরকম রিলেটিভ ক্লজ, মানে এখানে সাবঅর্ডিনেট ক্লজে বলছে যে মাতা যেমন নিজের পুত্রকে রক্ষা করে সেই রকমভাবে, সেই রকম করুণার সাথে সকল প্রাণীর প্রতি যে চিন্তা ভাবনা করবে। হলো, তো ভার্বটা দেখার প্রয়োজন আছে। ভার্বটা থেকে একটা বাক্য বুঝতে পারা যায়, যেমন রমণীয়ানি অরণ্যানি ওখানে আমরা পাচ্ছি যে কটা বাক্য আছে। আবার বাক্যের ভিতরে যদি ক্লজ থাকে, সেই ক্লজগুলোকে ওখান থেকে চিহ্নিত করা যাবে। এবং আরেকটু বিস্তৃতভাবে দেখলে, যদি আমরা ইনফাইনাইট ভার্বগুলো দেখি, ইনফাইনাইট ভার্বে ত্বাতুং যেগুলো, কত্বা কাতুং, সেখান থেকেও কিছুটা কাজে দেবে। এবং পার্টিসিপেল যেগুলো কাইন্ড অফ ভার্বের সমতুল্য, প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপেল, সেখান থেকেও আমরা একটা করে ক্লজগুলো বুঝতে পারবো। মানে ক্লজ না, এই ফ্রেজগুলো বুঝতে পারবো। কেননা বাক্য বিশ্লেষণের যে ক্লাস আমরা পেয়েছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে একটা মেইন যে কম্পোনেন্ট কর্তা কর্ম ক্রিয়া, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার এক্সটেনশন যেগুলো হচ্ছে, এক্সটেনশনের মধ্যে কোনো কোনো সময় গোটা একটা ক্লজ এক্সটেনশানে বসতে পারে, কোনো কোনো ক্ষেত্রে কিছু ফ্রেজ অ্যাড হতে পারে। তো সেইগুলো হচ্ছে এই ফাইনাইট ভার্ব, ইনফাইনাইট ভার্ব অর পার্টিসিপল, এইগুলো সাধারণত তার ভিতরে থাকছে। এইবারে তো আমরা প্রথমে ক্রিয়াপদটাকে দেখলাম যে দুটো আছে, একটা হচ্ছে অনুরক্ষে, একটা হচ্ছে ভাবাই। এবং অ্যাকচুয়ালি এখানে শ্লোকের প্রথম যে অর্ধটা আছে, শ্লোকার্ধ বলে, এইটা অ্যাকচুয়ালি আর্যা ছন্দে আছে। এইটা ওই চার চার করে ভাঙাটা মানে জটিল আছে। তো এটা ভীষণই আছে, মানে কিছু গড়বড় আছে এখানে, মানে অশুদ্ধ পাঠ আছে। তো যাই হোক, আর্যা ছন্দ এখানে আলোচ্য বিষয় নয়। তো এটাকে চারটে পার্টে ভাগ করাটাই মুশকিল। এটা মেত্তা সূত্রের আছে। যেগুলো বলে দেবো ওগুলো নোট করবে কোথা থেকে নেওয়া হয়েছে। মেত্তা সূত্র তোমাদের পাঠ্য আছে। তো ক্রিয়াপদ এখানে আমরা দুখানা পেয়ে গেছি, সেখান থেকে ক্লজটা ভাগ করা আছে। সেকেন্ড যেটা বিষয় বাক্য বিশ্লেষণে, প্রথম হচ্ছে ক্রিয়া দেখতে হবে, তারপর হচ্ছে শ্লোকের অর্থ বলছি কি, তারপরে কর্তা দেখতে হবে, তারপর কর্ম ইত্যাদিগুলো দেখতে হবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ হচ্ছে তার বিশেষণ। চারটে স্টেজ আছে। এবার কর্তা কিভাবে আমরা বুঝবো? কর্তা প্রথমা বিভক্তি দিয়ে হয়। প্রথমা বিভক্তি কী আছে এখানে? মেন ক্লজে ভাবয়ে নেই, আনসং দ্বিতীয়া বিভক্তি আছে, অপরিমাণং দ্বিতীয়া বিভক্তি। তো যেইখানে কর্তা থাকবে না, এটা আগে বলা হয়েছে বা ইন্ট্রোডাকশন টু পালিতে ছিল, যে সেইখানে ক্রিয়াপদ থেকে ওটাকে অনুমান করতে হবে। ভাবয়ে যে আছে, ভাবয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ভাবয়ে বা ভাবয়েই, সে ভাবনা করবে বা তার ভাবনা করা উচিত, এইটা। আর আরেকটা হচ্ছে, এটা পরে তোমাদের কিছুটা বলা হয়েছিল, যে এই যে সপ্তমী যে বিভক্তিটা হয় না, সেইটা মানে এদিক ওদিক হয়ে যায়। মানে ভাবয়ে আবার ত্বং ভাবয়ে, এটাও হতে পারে। মানে ভাবয়ে যেটা আছে সেটা ত্বংয়ের সাথেও হতে পারে। মানে শ্লোকের মধ্যে বিশেষত এইটা হয়। তো এইখানে আমরা ত্বং ভাবয়ে হিসেবে ধরব। কর্তা হচ্ছে ত্বং, তুমি ভাবনা করবে, এই হলো। এবারে কর্ম ইত্যাদি কারক, আচ্ছা তার আগে ওদিকে অনুরক্ষে যেটা আছে, আচ্ছা ওটা পরে দেখাবে, আগে মেন ক্লজটা দেখাবো। তো কর্ম যখন হচ্ছে, কর্ম হচ্ছে দ্বিতীয়া বিভক্তি দিয়ে হয়। মানসং ভাবয়ে, মন বা চিত্ত, মানে যে থিঙ্কিং, সেইটাকে ভাবয়ে বৃদ্ধি করবে বা ভাবনা করবে। কে করবে? তুমি করবে। ত্বংটাকে আমরা জুড়ে দিচ্ছি। যেটা এক্সট্রা যখন কোনো কিছু শব্দ জোড়া হয় না, সেটাকে একটা খুব অদ্ভুত টার্ম ব্যবহার হয় সংস্কৃতে এবং পালিতেও হয়, অধ্যাহার বলা হয়। মানে অধিক যেটা আহরণ করা হচ্ছে বাক্যের মধ্যে, অধিক শব্দ, সেটা হচ্ছে অধ্যাহার। তো ত্বংটাকে আমরা নিয়ে এলাম, ত্বং মানসং ভাবায়ে।
এবং একটা একটা করে লিঙ্ক করতে হয়। যে অধ্যাহার, এটা শেষে জিজ্ঞাসা করতে পারবে যে এগুলো, যদিও তোমাদের রিটেন যে আমি নোটটা দেবো তাতেও থাকবে, এক্সট্রা এডিশন হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ব্যাখ্যান থামিয়ে তারপর তোমাদের আমি জিজ্ঞাসা মানে প্রশ্নগুলো নেব। তো এই যে কর্ম, আচ্ছা তা হারিয়ে গেল জিনিসটা, কি বলছিলাম। তো কর্তা কর্ম এইগুলো যে আছে, এইগুলো হচ্ছে কারকের যে নিয়ম না, কে করছে, কার দ্বারা করছে, কি করছে, কার জন্য করছে, এই একটা একটা প্রশ্ন করে উত্তর পাই আমরা। এই যে লিঙ্ক করা হচ্ছে একটার সাথে আর একটা, রিলেশন, একটা সম্বন্ধ বোঝাচ্ছে। তো ক্রিয়ার সাথে মানে বাক্যের অন্যান্য পদের যে সম্বন্ধ সেটাকে কারক বলে। তো কারকটাকে এখানে অবজার্ভ করা হবে। তো কারক অর এই যে রিলেশন, সম্পর্ক বলতে পারি আমরা, এটাকে আমরা সম্বন্ধ বলতে পারি। তো এইটার একটা খুব অথেন্টিক টার্ম আছে যেটা সংস্কৃতে ব্যবহার হয়, সেটা হচ্ছে অন্বয়। এই টার্মগুলো হয়তো আমার মুখ দিয়ে চলে আসবে কম বেশি, তো সেগুলো তোমাদের কিছুটা বুঝতে হবে। যে কারক নির্ণয়, যে কর্তাকে, কে করছে, কো ভাবয়ে ত্বং ভাবয়ে, কিং ভাবয়ে মানসং ভাবয়ে, যে চিন্তা ভাবনাকে ভাবনা করবে বা থিঙ্কিং সেটাকে স্প্রেড করবে, এইরকম বোঝাচ্ছে। এই যে রিলেশান বা কারক বা সম্বন্ধ বা অন্যয়, এইগুলো হচ্ছে, তো সেই রিলেশানগুলো দেখতে হবে এবং ওটাই ইন্ডিভিজুয়াল করলে সবচেয়ে ভালো। যে কো ভাবায় ত্বং ভাবায়, কিং ভাবায় মানসং ভাবায়, এইরকমভাবে। তো কর্তা কর্ম এইগুলো একে একে হচ্ছে। এবং ওই শ্লোক যেটা বলছিলাম যে তত কম্মাদি কারকম, কম্ম আদি ইত্যাদি। তো ফার্স্ট ক্রিয়া, তারপরে হচ্ছে কর্তা, তারপর হচ্ছে কর্ম করণ ইত্যাদি ইত্যাদি যেইগুলো আছে সেইগুলো। এবং অদ্ভুতভাবে পতঞ্জলি যে মহাভাষ্য আছে সেইখানে খুব সুন্দর বলছে যে বাক্য কি, বাক্য হচ্ছে যে আখ্যাতং সাব্যয় কারক বিশেষণং বাক্যম। আখ্যাত মানে ক্রিয়াপদ বোঝায়, বলছে একটা ক্রিয়াপদ উইথ অব্যয়, কারক এবং বিশেষণ হচ্ছে বাক্য। তারপরে বলছে যে সকারকং কারক বিশেষণং চেতি বক্তব্য, মানে কারক এবং কারকের সাথে যে বিশেষণগুলো অ্যাড হয়। যেমন এখানে অপরিমাণং মানসং ভাবায়, মানে এই যে দীর্ঘ নর রস্যং নরং বদতি, তাহলে শুধু নর নরং বদতি মানুষটি মানুষটিকে বলছে না, দীর্ঘ নর মানে ওর যে বিশেষণ লাগছে সেইটাও বাক্যের অংশ। মানে কারকটা তো বাক্যের অংশ, কর্তাকর্ম, তার সাথে যে বিশেষণগুলো লাগছে সেগুলো হচ্ছে অংশ। তারপরে পুনরায় বলছে যে আখ্যাতম সবিশেষণং চেতি বক্তব্য, বা অপর আহ আখ্যাতম সবিশেষণং। দ্যাট মিনস এই যে যেইগুলো আমরা বলছি যে কর্তা কর্ম ইত্যাদি, এগুলো সবই হচ্ছে ক্রিয়াপদের বিশেষণ, মানে ক্রিয়াপদটাকে সেটা বিশিষ্ট করছে। এই কথাগুলো তোমাদের লিখিত অবস্থা আমি দেবো, সেই জন্য আগে থেকে বলছি। তো বিশেষণ মানে হচ্ছে, একটা বইতে খুব সুন্দর, ভদ্রাচক্র বলে একজনের বইটা দেখছিলাম ইংরাজি, পালি হাউ টু রিড ইট বলে, সেইখানে তিনি মডিফায়ার বলে একটি শব্দ প্রয়োগ করেছেন, মডিফাই করছে। ধরো যদি বলা হয় যে ভাষতি বলে, তো যে কেউ বলতে পারে, সেইখানে আমি বললাম যে নর ভাষতি, না মানুষটা বলছে। তার মানে সেইখানে কোনো দেবতা বলছে না বা রাক্ষস বলছে না বা পশু পাখি বলছে না, মানুষটা বলছে। স্পেসিফিকেশান করা হচ্ছে, মানে ক্রিয়াপদ যেটা আছে সেটাকে মডিফাই করা হচ্ছে বা বিশিষ্টতা আরোপ করা হচ্ছে। অ্যাকচুয়ালি বিশেষণ শব্দটার ওটাই অর্থ, যেটা মানে বিশেষ কোনো জিনিসকে নির্দেশ করছে, যেটা সে হচ্ছে বিশেষণ, স্পেসিফিকেশান করছে। এগুলো বালাবতারে খুব সুন্দর দেয়া আছে। যখন আমরা বলছি যে এই ফুলটা হচ্ছে লাল, লাল হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষণ,
ফুলটা সাদাও হতে পারতো, কালো মানে নীলও হতে পারতো, ফুল কত রকমের হয়, কিন্তু ওই ফুলটাকে আলাদা করে দিল, সেপারেট করে দিচ্ছে, না এটা লাল ফুল, তো লাল জবা ফুল। এখন লাল ফুল অনেক কিছু হতে পারে। লাল বললে এখানে যে গোলাপ ফুল লাল হয়, পদ্মকে কিছুটা লাল বলা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। শালুক ফুল লাল হয়, সেইখানে বলছে না, লালের মধ্যেও স্পেসিফিকেশন করছে, এটা জবা ফুল। তো আমার গাছের জবা ফুল, এই আমার গাছের যখন বলা হচ্ছে, তাহলে জবা ফুল গোটা পৃথিবীতে কত জবা হতে পারে, এটা আমার গাছের জবা। তো এই রকমভাবে যেটা স্পেসিফিকেশান করছে সেইটা হচ্ছে এই মডিফায়ার, সেটাকে বিশেষণ শব্দটা দিয়ে বলা হয়েছে। এবং এটা ভাষ্যকার মানে পতঞ্জলি মহাভাষ্য যে আছে, তিনি বলছেন যে এই যা কিছু বাক্যে প্রয়োগ হচ্ছে সেগুলো সবই ক্রিয়ার বিশেষণ, মানে ক্রিয়াকে মডিফাই করছে। ক্রিয়া বিশেষণ মানে শুধু অ্যাডভার্ব না, মানে কর্তা ইটসেলফ ওই স্পেসিফিকেশনটা নিয়ে আসছে। এবং এইখানের সাথেই এই যে আদৌ ক্রিয়া ততকর্তা যে শ্লোকটির বিষয়ে বলা হচ্ছে, সেটা লিঙ্ক হয়ে যাচ্ছে। যদি এই শ্লোকটা যে কচায়ন বর্ণনার 1650 বার্মাতে লেখা একটা বই, কচায়ন ব্যাকরণ এক্সপ্লেনেশন, তো সেম থিওরি। তো সেকেন্ড স্টেপে আমরা এই যে ভার্বকে দেখলে, এবার ভার্বের সাথে যেগুলো এই মডিফায়ার হচ্ছে সবগুলোকে একটা 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 করে বের করতে হবে। সেটা অ্যাডভার্ব হতে পারে, সেটা কর্তা, কর্ম, করণ, সম্প্রদান সব হচ্ছে। কার জন্য করছে, কার দ্বারা করছে, কার থেকে করছে, কোথায় করছে, কীভাবে করছে। কীভাবে মানে যেটা ওই ক্রিয়া বিশেষণ হচ্ছে, যে শীঘ্রং ভাষতি, দ্রুত বলছে, কীভাবে বলছে, দ্রুত বলছে। তো এই সবগুলো হচ্ছে ক্রিয়ার মডিফায়ার হচ্ছে এইগুলো। আর মডিফায়ার যেগুলো হবে সেগুলোর আবার মডিফায়ার হতে পারে। যেমন এই বললাম যে লাল ফুল, লাল জবা ফুল, মানে বিশেষণেরও বিশেষণ হচ্ছে হলো। এবং এই মডিফায়ার যেটা হবে বিশেষণ, সেইটা একটা ওয়ার্ড হতে পারে, সেটা একাধিক ওয়ার্ড, একটা ফ্রেজ হতে পারে, একটা ক্লজ হতে পারে, এইভাবে। তো ওইটাকে অবজার্ভ করতে হবে। ফার্স্ট হচ্ছে, তাহলে পুরোটাকে আমি সাম আপ করছি। প্রথমে ভার্ব আমরা দেখব, তারপরে ভার্বের মডিফায়ার, দ্যাট ইজ কর্তা, কর্ম, কারক যেগুলো আছে সেগুলো দেখব। তারপরে ফার্দার তার সাথে আবার কিছু জুড়ে আছে কিনা সেইটা দেখব। বোঝা গেল? এবার উদাহরণটা এখানে প্রয়োগ করছি। তো ভাবায় হচ্ছে ক্রিয়াপদ, যে ভাবনা করা উচিত। কে ভাবনা করে? তুমি ভাবনা করে, ত্বং ভাবয়ে। কী ভাবনা করে? মানসং ভাবয়ে। এবারে কোথায় ভাবনা করবে, মানে কাদের প্রতি? সর্বভূতেষু ভাবয়ে, সকল ভূতের প্রতি ভাবনা করবে। কিভাবে ভাবনা করবে? এবং এই রকমভাবে, এই রকমভাবে হলো। এবংটা হচ্ছে দাস, এটা ক্রিয়া বিশেষণ হচ্ছে, অ্যাডভার্ব। এইবারে হচ্ছে লেয়ার 1 হলো। এবার লেয়ার 2তে হচ্ছে এদের আবার কিছু মডিফায়ার আছে কি, যেমন মানসং ভাবয়ে, মানসংয়ের সাথে দেখো সমবিভক্তিতে অপরিমাণং, অপরিমাণং মানসং ভাবয়ে, মানে যেটার কোনো পরিমাণ নেই এই রকমভাবে চিন্তা ভাবনা করবে। তাহলে এইটা হলো এর মডিফায়ার হচ্ছে। তারপর এবং যেটা বলছে এই রকমভাবে চিন্তা ভাবনা করবে, কীরকমভাবে, তখন এই এবংয়ের মডিফায়ার হচ্ছে মাতা নিয়ম পুত্রং আয়ুষায় একপুত্র মনোরক্ষে। মাতা যেমন নিজের পুত্রকে রক্ষা করে সেই রকমভাবে। বোঝা গেল? তার সেন্টেন্স যখন ডিকম্পোজিশন আমরা করব, ফার্স্ট আমরা ভার্বটাকে দেখব, তারপর ভার্বের সাথে রিলেটেড যা কিছু কারক আছে সেগুলো দেখব, তারপর হচ্ছে সেইগুলোর সাথে রিলেটেড কী পার্ট আছে সেইগুলোকে কীভাবে আবার মডিফাই করা হচ্ছে সেইটা 3 স্টেপে হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে এবং এর সাথে যে মডিফায়ার যে ক্লজটা আছে, সাবঅর্ডিনেট ক্লজ, অনুরক্ষে, এটাকে এবার এইটা আবার একটা স্বতন্ত্র বাক্য হয়ে যাচ্ছে। তো এইখানে আবার এই থিওরিটা অ্যাপ্লাই হবে, অনুরক্ষে। তো কে অনুরক্ষে? মানে অনুরক্ষে যে কেউ হতে পারে, মানে সো অনুরক্ষে, বা কেউ রক্ষা করতে পারে।
কি রক্ষা করতে পারে? পুত্তং অনুরক্ষে, পুত্রকে অনুরক্ষা মানে রক্ষা করতে পারে। ও আচ্ছা, এখানে তো আমারই ভুল হচ্ছে, এইখানে মাতা অনুরক্ষে, মাতা প্রথম বিভক্তি আছে, মানে কর্তা হচ্ছে প্রথম বিভক্তিতে হবে। তো মাতা রক্ষা করতে পারে, কর্তা। কাকে রক্ষা করে? পুত্তং অনুরক্ষে, পুত্রকে রক্ষা করতে পারে। তারপরে কিভাবে রক্ষা করবে? আয়ুষা অনুরক্ষে, আয়ু দিয়ে, নিজের প্রাণ দিয়েও রক্ষা করতে পারে। এইবারে হচ্ছে যে এই যে পুত্রর সাথে দেখো নিয়ম, নিজম সমবিভক্তি আছে। তো এইখানে হচ্ছে নিজ পুত্রকে, এই নিজ পুত্র হচ্ছে কর্ম যেটা আছে তার বিশেষণ হচ্ছে। আবার এই একপুত্তং যেটা, এই একপুত্তংটাও হচ্ছে একটা আলাদা কর্ম হচ্ছে। হচ্ছে যেমন নিজ পুত্রকে, এই একমাত্র পুত্রকে, মানে কাইন্ড অফ মনে হচ্ছে দুবার বলা হচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে নিজের একমাত্র পুত্রকে। তো পুত্রকে তার সাথে এই একপুত্তং, সিঙ্গেল চাইল্ড মানে একটা, এই দুটোই হচ্ছে সমবিভক্তিতে আসে এবং এই পুত্তংয়ের বিশেষণ। নিজের পুত্র এবং একমাত্র পুত্রকে রক্ষা করে কর্মের এখানে বিশেষণ বা মডিফায়ার হচ্ছে। তো এই যে জিনিসটা আমরা করলাম, যে রিলেশানগুলো টোটাল এইটাকে বের করতে হবে। রিলেশান বের করার সময় ফার্স্ট আমরা ক্রিয়া দেখব, তারপর দেখব কর্তা, কর্ম ইত্যাদি, মানে কারক যা কিছু আছে সেইগুলো। আর তারপরে হচ্ছে যে এইগুলোর সাথে আবার রিলেটেড কী কী আছে, এখন কেটার সাথে কি রিলেটেড হয়, এইগুলো ওই ক্লাসেতে মোটামুটি ভালোভাবে বলা হয়েছে। সেকেন্ড ক্লাস যেটা অফলাইনে নেওয়া হয়েছে এবং অনলাইনের পরে নেওয়া হবে। তো সেকেন্ড স্টেপ যেটা হলো, এইটা যদি তোমরা মোটামুটি অভ্যস্ত হও, এটা একবারে হবে না। এটা আমি প্রত্যেকটা যে আছে ট্রান্সলেশন সেটাকে এইভাবে এক্সপ্লেন করব। তোমাদের থিওরিটা বুঝতে হবে প্রথমে, তারপরে ক্লাসে আমি বলবো সেগুলোকে শুনবে, বাড়িতে যখন পড়বে নিজের একটুখানি ওটা অ্যাপ্লাই করবে। শেষের দিকে আননোন ট্রান্সলেশন আমি দিয়ে দেবো, সেটা তোমাদেরকে পড়তে দেবো, তোমরা সেটা অ্যানালিসিস করে দেখবে। এই অ্যানালিসিসটা করতে পারলে প্রত্যেকটা ওয়ার্ড এবং ফার্স্ট স্টেপে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলোর মিনিং বোঝা এবং তারপরে হচ্ছে এই রিলেশনটা বোঝা বা অ্যানালিসিস করা, এইটা করতে পারলে আমার মনে হয় না আর কিছু আছে। আর বাকি যেখানে ধরো নিয়ম মানে কেউ বুঝতে পারছে না, সেইটা কিভাবে কায়দা করতে হবে, কিছু ট্রিক্স আছে, সেগুলো আমি পরে আস্তে আস্তে শেখাবো। তো এইটা হচ্ছে বেসিক জায়গা, আছে বেসিক স্ট্রাকচারটাকে ধরা, এটা করতে পারলেই হয়ে যাবে। আচ্ছা, ফাইনাল ট্রান্সলেশনটা আমরা তাহলে দেখি। তাহলে এখানে কি বলছে যে মানে ত্বং ভাবায়, তুমি ভাব, ইউ ইউ ক্যান ডেভেলপ, মানে তুমি ভাবনা করতে পারো, ইউ শুড ডেভেলপ, তোমার ভাবনা করা উচিত বা বৃদ্ধি করা উচিত। কি বৃদ্ধি করা উচিত? মানসং, থিঙ্কিং। অনেক সময় মানস অর্থ এখানে মেডিটেশন বা মনোবৃত্তিটাও বোঝাচ্ছে, যেটা সুইটেবল হয় করতে পারো। তো ইউ শুড স্প্রেড, ইউ শুড ডেভেলপ দিস থিঙ্কিং। সব সেই থিঙ্কিংটা কীরকম বলছে? অপরিমাণ, বাউন্ডলেস, উইদাউট এ লিমিট। ইউ শুড spread or develop that this boundless thinking সব্যবোধে টুয়ার্ডস অল বিংস, সকল জীবের প্রতি, এবং সাচ অলসো ইন দিস ম্যানার বা সাচ ওয়ে, এবার যেরকমভাবে হয়, দাস এইরকমভাবে, দাস ইউ ক্যান ডেভেলপ দ্য থিঙ্কিং, বাউন্ডলেস থিঙ্কিং টুয়ার্ড অল বিংস। এবার কীরকম, এইবার এখানে সাবঅর্ডিনেট ক্লজটা দেখতে হবে। যথা, যেমন, এখানে সিমিলি হচ্ছে, তো যেরকমভাবে মাতা অনুরক্ষে, এ মাদার প্রোটেক্টস, কাকে প্রোটেক্ট করে? হিজ সন, পুত্তম। আর নিয়ং আর একপুত্তম, হিজ মানে হার অনলি অর সিঙ্গেল চাইল্ড, কীভাবে? আয়ুষা, মানে আয়ুর দ্বারা, বাই হিজ লাইফ, বাই হিজ ওন লাইফ। তো
তো যেই রকম অ্যাজ এ মাদার ক্যান প্রোটেক্ট হিজ only single child even by his by her life, thus you should develop your mind boundlessly towards all beings. এইটা হলো মোটামুটি একটা ট্রান্সলেশন আসছে। এবার এইটা নিজেরা বুঝে যখন গেলে যত রকম মানে অলংকার ইত্যাদি ইত্যাদি করে বা ইংরাজিতে যা কিছু জ্ঞান আছে সেগুলো ঢেলে ঢেলে তারপর অনুবাদ করতে পারো। মূল জায়গাটাকে আগে ডিকোড করতে হবে। ওয়ার্ড নোটে এখানে আয়ুষা আছে। আয়ুষা যেটা বললাম, আয়ু হচ্ছে শব্দ, নিউটার ওয়ার্ড আছে মানে ক্লিবলিঙ্গ শব্দ, লাইফ টাইম বোঝাচ্ছে, আয়ু মানে যা বোঝায়। ইটস ইনস্ট্রুমেন্টাল সিঙ্গুলার, ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে করণ কারক, যেটা সিঙ্গুলার হচ্ছে এক বচন, আয়ুষা মানে মনসা যেমন হয় সেই রকম। ওর এটা আয়ু নাও হতে পারে, উইথ লাইফ টাইম বা বাই লাইফ টাইম এরকমভাবে অর্থ হচ্ছে। তারপরে সব্যভূতেষু, সব্য ইজ প্রোনাউন মিনিং অল, সব্য মানে হচ্ছে অল বোঝায়, সর্বনাম আছে একটা। ভূত হচ্ছে মাস্কুলাইন ওয়ার্ড, পুংলিঙ্গ শব্দ, মিনিং হচ্ছে বিং, ক্রিয়েচার, এইটা বোঝাচ্ছে। জীব, সব্যে ভূতা হচ্ছে সব্যভূতা, সকল জীব হচ্ছে সব্যভূত, এখানে তৎপুরুষ সমাস হচ্ছে। তৎপুরুষ হচ্ছে বটে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে কর্মধারায় হবে, পালিতে কর্মধারায়। তৎপুরুষের ভিতরে হচ্ছে কর্মধারা একটা সাব ক্যাটাগরি হয় সেই অর্থে। তো সকল জীব সর্বভূত হচ্ছে এর লোকেটিভ প্লুরাল মানে অধিকরণ কারক বা সপ্তমী বহুবচন হচ্ছে সব্য ভূতেষু, মানে সব্যভূত শব্দের সপ্তমী এক বচন, লোকেটিভ প্লুরাল অফ সব্যভূত ইজ সব্যভূতেষু, ইন অর টুয়ার্ডস অল বিংস, সকল প্রাণীর প্রতি, এটা অর্থ হচ্ছে। তারপর বর্ণন হচ্ছে ভাবয়ে, ভাবায়তি অর ভাবেতি, যেটা ক্রিয়াপদ, তার অর্থ হচ্ছে টু কালটিভেট, টু ডেভেলপ, এই যেটা বলছিলাম। টু স্প্রেড এরকম অনেক সময় ট্রান্সলেট করে, বৃদ্ধি করা। ইজ কজেটিভ ফর্ম অফ দ্য রুট ভূ, ভূ ধাতুর কজেটিভ বা নিজন্ত রূপ, নিজন্ত মানে কারিত যেটা বলে, কারিত তোমাদের গ্রামারের ক্লাসে পড়ানো হয়েছে। এছাড়া কজেটিভ যেটা, আর 25-এ না 26-এ ক্লাসেতে বোধহয় 25-এতে বোধহয় কজেটিভ ছিল, এ অয় আপে আপয় সেইগুলো। তো এই ভাবেতি ভাবায়তি অয় আর এ দিয়ে হচ্ছে, তো সেইটা হচ্ছে এইটা ভাবেতি ভাবেতি পজিটিভ রূপ আছে, যেটার অর্থ হচ্ছে বৃদ্ধি করা। ভূ মানে হচ্ছে হওয়া, টু বি, আর ভাবেতি মানে হওয়ানো, মানে হওয়ানো বৃদ্ধি করা, এই অর্থটা বোঝাচ্ছে। ইটস অপটেটিভ, থ্রি এর সাথে এনডি হয়ে গেছে, সেকেন্ড পারসন সিঙ্গুলার আছে ভাবায়, অর এটা দুটোই হবে, মানে এটা থার্ডও বলা যায়, থার্ড পারসন সিঙ্গুলার, মানে তুমি ভাবনা করবে অথবা তার ভাবনা করা উচিত, দুটোই হতে পারে। সিঙ্গুলার হচ্ছে মানে স্বভাবয়ে অর পং ভাবায়, তার ভাবনা করা উচিত অথবা তোমার ভাবনা করা উচিত, দুটোই হবে। ওয়ান শুড কালটিভেট অর ইউ শুড কালটিভেট, দুটোই হবে এখানে। এই হলো এখানের বিষয়বস্তু।